সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সাথে আছেন কবি নুসরাত জাহান চান। নুসরাত, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। বইমেলা শুরু হলে তো ভালোই থাকি। নুসরাত, আপনার নতুন বই আমার হাতে, ছন্দে বাঁধা দ্বিধা, আপনার জন্য এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আমার জন্য খুবই চমকপ্রদ একটা ব্যাপার ছিল, কারণ এটা একটা প্রতিযোগিতায় দেয়া ছিল। ও অনূর্ধ্ব 40 যে তরুণ কবি লেখকদের জন্য যে প্রতিযোগিতাটা করে, এটা কবিতা বিভাগে যে 5 জন নির্বাচিত হয়েছে তার মধ্যে আমি একজন ছিলাম, সেই পাণ্ডুলিপি। তো আমার জন্য এটা খুবই আনন্দেরও ছিল। অভিনন্দন, অনেক অভিনন্দন। আপনি যখন লেখালেখিটা শুরু করেছেন, মানে আপনার লেখালেখির প্রক্রিয়াটা আসলে কেমন? মানে আপনার কি কোনো নিয়মিত রুটিন আছে, না অনুপ্রেরণা এলে আপনি লেখেন? আমার আসলে রুটিন আছে। আমি নিয়মিত পড়ি এবং লেখার চেষ্টা করি। প্রতিদিন কিছু না কিছু লিখি, 2 লাইন হলেও লিখি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে বলে না ভাব এলে লেখা, সেটাও হয়, ওটা একেবারেই বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনার কি রাইটার্স ব্লক হয়? মারাত্মকভাবে। আমি কিভাবে? এই জিনিসটা আসলে আমি তখন অনেক বেশি অডিও বুক শুনতে থাকি। এক সময় পড়লে যেরকম লেখার অনুপ্রেরণাটা আসে, শুনলেও আসলে অনেক সময় চলে আসে। দারুণ ব্যাপার। এই বইটা পড়লে কবিতার পাঠক যারা, তারা আসলে কি পাবে? আনন্দ পাবে আশা করি। আর আরেকটা জিনিস পাবে, সেটা একটু ধাক্কা পেতে পারে, কারণ এখন আসলে ছন্দ নিয়ে কাজ একটু কম হয় তুলনামূলকভাবে। নতুন কিছুর পুরনো জিনিস আসলে নতুনভাবে উপস্থাপন করার একটা চেষ্টা। আপনার লেখালেখিটা শুরু হয়েছিল কিভাবে? আমার লেখালেখির শুরুটা হয়েছিল ঈর্ষা থেকে। আমার মেজো ভাই আমির খুসরো সেলিম, উনি লেখালেখি করতেন ছোটবেলা থেকে। তো ছোটদের কাগজ নামে একটা পত্রিকা বেরোতো, যেটা লুৎফর রহমান লিটন বের করতেন। তো ওখানে হচ্ছে পুরস্কার পেত, এবং অ্যাঙ্কর মেয়ে তোমাদের লেখা পাতাটায় লেখা ছাপলে গুঁড়া দুধের প্যাকেট দেওয়া হোক। তো ও পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এই যাতনা থেকে আসলে লেখালেখি শুরু। এবং আমার প্রথম লেখাটা, তখন আমি ক্লাস 2-তে পড়ি, ওই ছোটদের কাগজে ছাপা হয়, এবং ছোট ছিলাম বলেই হয়তো পুরস্কার এবং গুঁড়া দুধের প্যাকেটটা বিশাল বড় ছিল। আপনি গদ্য লেখেন, আপনি হাতের কাজ করেন, আপনি একজন উদ্যোক্তাও। আমি জানতে চাই, এই যে এতগুলো জিনিস করেন আপনি, সফলতা আপনার কাছে কি আসলে? সফলতার মানে আসলে আমার কাছে আনন্দ। আমি যদি কোনো কাজে আনন্দ বোধ করি, তাহলে আমার মনে হয় কাজটা সফল হয়, অন্তত আমার কাছে। আর এত কিছু করার আসলে অনুপ্রেরণাগুলো পরিবার থেকে। আমার মেজো ভাই উদ্যোক্তা, এবং তিনিও হাতের কাজ করেন। কারুশিল্পের চিন্তাভাবনাটা আসলে তার কাছ থেকেই আসা। তো এই যে পরিবারের সাথেও আমি যুক্ত থাকি, আমার পরিবারও আমার আনন্দের উৎস আসলে। একদম। সাহিত্যে সফলতা বলতে আসলে আপনি কি বোঝেন? পাঠকদের প্রতিক্রিয়া, নাকি মানে আপনার ব্যক্তিগত সন্তুষ্টি? না, আমি সাহিত্যের সফলতা বলতে আসলে পাঠকদের প্রতিক্রিয়াটাকে অনেক বেশি প্রাধান্য দিই। আমি যখন লিখছি, কারো না কারো পড়বার জন্যই লিখছি, তো প্রতিক্রিয়া যদি না পাই, ওখানে আসলে সাহিত্যের সফলতা আমার কাছে মনে হয় না খুব বেশি আসে। গ্রেট। আপনার এখন পর্যন্ত যে লেখালেখি, আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসলে পেশা যেদিকে ছিল, স্ক্রিপ্ট রাইটিং। তো যখন স্ক্রিপ্ট লিখতে যাই, তখন আমি বাধা পড়ে গিয়েছিলাম একটা ফরম্যাটের মধ্যে। ওই জায়গা থেকে বের হতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে। এখন সমস্যা হয় না, কিন্তু আমার কাছে ওই বাধাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে হয়েছিল, স্ক্রিপ্ট। কারণ একটা ফরম্যাটের মধ্যে অনেক জিনিস বোঝানো খুব কষ্টসাধ্য ব্যাপার আসলে। ব্যক্তিগত যে জীবন আর লেখালেখি, এর মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করেন কিভাবে? ভারসাম্য রক্ষা আসলে করতে খুব বেশি কষ্ট হয় না, কারণ আমার ব্যক্তিগত জীবনেও আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি, তার সাথে কথাবার্তা আসলে বই থেকেই শুরু হয়েছিল। এ কারণে যখন আমরা একসাথে থাকি বা বাইরে যাই বা লেখালেখি সূত্র, সবকিছু মিলেমিশে আসলে ভারসাম্য রক্ষাটা হয়েই যায়। পাঠকরা যদি আপনার এই বই থেকে একটা জিনিস মনে রাখতে চায়, সেটা কি হবে আসলে? কি বলতে চান? সেটা আসলে মনে হতে পারে যে আনন্দের মধ্য দিয়েও ব্যথার অনুভবটা হয়তো তাদের মনে থাকবে। এখন কি কাজ করছেন এবং লেখালেখির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। আচ্ছা, পেশাগত দিক দিয়ে এখন নিজের উদ্যোগের কাজটাই করছি। আমার উদ্যোগের নাম নির্বাচিতা। ওখানে নতুন কিছু জিনিস নিয়ে কাজ করবে, বিশেষ করে রিসাইকেল প্রোডাক্ট নিয়ে কাজ করবার ইচ্ছা, তো ওই কাজগুলো চলছে। আর লেখালেখির ব্যাপারে একটা গবেষণামূলক লেখা লিখছি, সেটা হচ্ছে আমাদের এই উপমহাদেশে গয়না শিল্পের ব্যাপারে। তো ওটা নিয়ে একটু বেশি পরিমাণ কষ্ট করতে হচ্ছে, কারণ আমাদের এই বাংলাদেশের গয়না শিল্পটা অনেক ঐতিহ্যবাহী হলে এই নিয়ে কাজ আসলে একটু কম।
এই কারণে একটু কষ্ট করতে হচ্ছে। আপনাকে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি, ধরেন টাইম মেশিন যদি থাকতো, অতীতে গিয়ে যদি আপনি লেখালেখি সম্পর্কে নিজের কোনো ভুল ঠিক করতে চাইতেন, কি ঠিক করতেন? সেক্ষেত্রে যেতাম কৈশোরের আমার কাছে, তাকে গিয়ে বলতাম আরেকটু বেশি করে পড়ো। দারুণ দারুণ। আপনার এই বই থেকে আমরা একটা কবিতা শুনি আপনার কণ্ঠে। অবশ্যই, ছোট্ট একটা শোনাই। হ্যাঁ প্লিজ। এটার নাম আকাশী নাচ। জানলা খোলা, কান্না তোলা, বুকের কাছে, মধ্যরাতে, গদ্য হাতে, আকাশ নাচে। বাহ, মানে আমরা শুনলাম আপনি আপনার লেখার মধ্যে সামাজিক বা সাংস্কৃতিক ইস্যুগুলো আসলে কিভাবে জায়গা পায়? সাংস্কৃতিক ইস্যুগুলো জায়গা পায় যখন আমি গদ্যের দিকটায় যাই, প্রবন্ধের দিকটায় যাই, তখন আমার মনে হয় যে আমাদের যারা কারুশিল্পী আছেন তাদের যে আর্থসামাজিক অবস্থা, সেটা আসলে আমরা যারা ব্যবহার করি পণ্যগুলো বা উদ্যোগ করি, খুব বেশি যোগাযোগ নেই। আমি চেষ্টা করি যারা কাজ করেন তাদের মধ্যে যেন একটা মধ্যস্থতা তৈরি হয়, যোগাযোগের মাধ্যম তৈরি হয়, সেই ব্যাপারটা আমি খেয়াল রাখি। অনেক ধন্যবাদ নুসরাত। আপনার নামের সাথে চ্যাম্প আছে, এইটা একটু শুনতে চাই, কেন? চ্যাম্প নামটা হচ্ছে আমি আমার একটা বন্ধুর সার্কেল ছিল যেখানে আমি সবচেয়ে ছোট ছিলাম, তো তারা আমাকে লিটল চ্যাম্পিয়ন এসব বলে ডাকতো। তো যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, বাবা বেছে বেছে এমন একটা নাম রেখেছে নুসরাত জাহান, এত কমন যে ওখানে দেখা গেল অন্তত 2 লাখ নুসরাত জাহান রয়েছে। তখন এই চ্যাম্প নামটা সংযোগ করি যাতে আমাকে আলাদা করে খুঁজে পাওয়া যায়, এবং এটা একেবারে লেখালেখির নাম হিসেবে পার্মানেন্টলি লেগে যায়। প্রিয়.com-এ যখন ছিলাম তখন রাইটার নেম হিসেবে নুসরাত জাহান চ্যাম্প নামটা যেত, যে কারণে সবাই লেখক চ্যাম্পকে আলাদা করে চেনেন এই নামটার জন্য। আর একেবারেই কাগজে কলমে নিয়ে আসার যে ব্যাপারটা, যে বইয়ে এটা, এর রিজনটা হচ্ছে ওই একই কারণ, নুসরাত জাহান নামে এতজন লেখক রয়েছেন, একটু যেন আলাদা করে চেনা যায়। অনেক ধন্যবাদ। আপনার নামের সাথে চ্যাম্প যুক্ত হয়েছে, আপনি চ্যাম্পিয়ন হতে থাকেন। নুসরাত, নতুন লেখার আইডিয়া এটা আপনি জেনারেট করেন কিভাবে? এটা আসলে অনেকটা বলা যায় গল্প করতে করতে হয়ে যায়। যেমন আমি উপস্থিত গল্প তৈরি করি, কোনো ঘটনা ঘটে গেলে ওখান থেকে অনেক সময় লেখার আইডিয়া চলে আসে, বিশেষ করে গল্পের ক্ষেত্রে। মানে আমি আমার আশপাশ থেকে গল্পের বিষয়বস্তুগুলো তুলে নিয়ে আসি, আসলে যা ঘটছে আশেপাশে, আমার আশেপাশে যে চরিত্ররা রয়েছেন তারাই থাকেন আসলে আমার গল্পে। কবি হিসেবে আপনি আসলে নিজেকে কই দেখতে চান? কবিতার ব্যাপারটা একটু স্পর্শকাতর আমার জন্য। এটা আসলে লেখা শুরু করেছিলাম একেবারে নিজের জন্য, কখনো এরকম প্রকাশ হবে, বই হবে এরকমটা কখনো ভাবিনি। আমার লেখালেখির গণ্ডিটা আসলে গদ্যের দিকেই বেশি ছিল, কিন্তু যখন দেখলাম যে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে, অনেক জিনিস খুঁজে পাচ্ছি না, তখন মনে হলো একসাথে যদি বেঁধে ফেলি সবকিছুকে তাহলে হয়তো আমার জন্যই পরে ভালো হবে। কখনো নিজের জন্য পড়লাম, নিজেকে পুরনো নিজেকে মনে করলাম, সেখান থেকে আসলে কবিতার ব্যাপারটা, তো এটার বড় হয়ে বড় কবি হব ব্যাপারটা ওরকম না। কিন্তু আপনি বড় কবি হন, সেই শুভকামনা রইল। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। প্রথম শব্দ প্রেরণা। বড় ভাই। ছন্দে বাধা দ্বিধা। ভালোবাসা। নুসরাত জাহান চ্যাম্প। আমি কোন মৌসুমে বেশি লেখেন? বর্ষাকাল। প্রিয় সাহিত্য চরিত্র? শুভ্র। প্রিয় গান? কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। প্রিয় কবিতার লাইন? আমরা দুজন একটি গায়ে থাকি। লেখার জন্য সবচেয়ে প্রিয় জায়গা? আমার ঘর। লেখালেখি জীবনের বড় সফলতা? যখন প্রথম আমার হস্তশিল্পের বইটা বের হওয়া, যেটা নিয়ে আমার গবেষণামূলক কাজ ছিল। লেখালেখি জীবনের বড় ভুল? পড়া হয় খুব কম। স্বপ্ন? মেঘ। লেখালেখির ভীতি? রাইটার্স ব্লক। প্রিয় লেখক? সত্যজিৎ রায়। প্রিয় কবি? রবীন্দ্রনাথ ঠাকুর। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে? হীরক রাজার দেশে। মাতৃত্ব? কুচকু। যৌনতা? তাই। অপছন্দ করি? অপছন্দ করি কথা দিয়ে কথা না রাখা। যা বলতে চাই জোরে? আমি বাঁচতে খুবই ভালোবাসি। অনেক ধন্যবাদ। ভালোবাসা দিয়ে বাঁচেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আমা কপের আমন্ত্রণে। পরের পর্ব দেখবার আমন্ত্রণ রইল RTV পর্দায়। সবাইকে অনেক ধন্যবাদ।